প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা অষ্টম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় অস্থির পৃথিবী। এই অধ্যায়ের সমূহ বিষয় নিয়ে আলোচনা করব। আশা রাখছি তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং এই ভিডিওটা বা এই অধ্যায়টা আমি 3টে ফেজে আলোচনা করব বা 3টে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। প্রথম ভিডিও অর্থাৎ প্রথম পাতায় থেকে 3 পাতা পর্যন্ত আমরা পড়বো এবং সেটা শুরু করছি। দেখো, এখানে প্রথমেই রয়েছে অস্থির পৃথিবী, অর্থাৎ পৃথিবী যে স্থিত অবস্থায় নেই বা স্থির অবস্থায় নেই, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। কারণ প্রতিনিয়ত পৃথিবীর কোনো এক প্রান্তে বা কোনায় কোনো প্রাকৃতিক ঘটনা ঘটেই চলেছে। সেটা এখানে দেখো চিত্র দেওয়া রয়েছে, যেমন অগ্ন্যুৎপাত, সুনামি, ভূমিকম্প, ভূমিধস। এই 4টে বিষয় কিন্তু অনবরত প্রাকৃতিকভাবে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে ঘটে চলেছে। প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং পরবর্তী এই ছবিটা দেখার পরেই বুঝতে পারছো যে তোমরা পৃথিবী অর্থাৎ আমাদের এই যে পৃথিবী কোনো স্থিত অবস্থায় বা স্থির অবস্থায় নেই, প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে অস্থিত অবস্থা ঘটছে, এই রকম থেকে বোঝা যাচ্ছে। এবার আসছি, আমি লাইন টু লাইন বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আসছে পৃথিবীতে আপাতভাবে শান্ত স্থির বলে মনে হয়, কিন্তু ওপরের যে ঘটনাগুলো আমরা দেখলাম সেটা থেকে বলা যেতে পারে যে পৃথিবীর কোনো না কোনো জায়গায় প্রতিনিয়ত অগ্ন্যুৎপাত, ভূমিকম্প এবং ভূপৃষ্ঠের স্মরণ বা পর্বত সৃষ্টি, এই সমস্ত ঘটনাগুলো ঘটে চলেছে। একে বলা হয় ভূপৃষ্ঠের চলন বা স্মরণ। এর প্রধান কারণ এটি। এবং এখানে আলফ্রেড ওয়েগনার, এই জায়গায় তোমরা খুব ভালো করে করবে, আলফ্রেড ওয়েগনার হচ্ছে মহাসঞ্চরণ তত্ত্ব বা কন্টিনেন্সিয়াল ডিপ থিওরি এর প্রবক্তা। এবারে আসছি আমি যে বিষয়টা, সেটা হচ্ছে প্যান্থালাসা এবং প্যানজিয়াটা কি। আমি ছোট্ট ছোট্ট টার্মগুলোকে নিয়ে একটু বোর্ডের মাধ্যমে বোর্ড ওয়ার্ক করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো, প্যান্থালাসা এবং প্যানজিয়া বিষয়টা কি, অর্থাৎ পৃথিবী, আমি যদি পৃথিবীর চিত্রটাকে এভাবে করে এঁকে নিই, তাহলে দেখো এই পৃথিবীর, আচ্ছা আরেকটু ছোট করে আঁকছি, এটা হচ্ছে পৃথিবী নিরক্ষীয় তলের ওপর কক্ষপথে অবস্থান করছে এভাবে করে। এবং এই পৃথিবীর সৃষ্টির ইতিহাস যদি আমরা দেখি, প্রায় 460 কোটি বছর আগে এই পৃথিবী সৃষ্টি হয়েছে, 460 কোটি বছর আগে। এবার এই 460 কোটি বছর আগে যে পৃথিবীর সৃষ্টি হয়েছে বা আজকের যে পৃথিবীকে আমরা যে অবয়ব বা যে আকৃতির দেখতে পাচ্ছি, অতীতে বা 460 কোটি বছর আগে কিন্তু এই অবস্থা ছিল না। পৃথিবী ছিল একটা জ্বলন্ত উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড এবং সেটা ধীরে ধীরে করে শীতল হয়ে জমাটবদ্ধ হয়েছে বাইরের অংশ, যেটাকে আমরা ভূত্বক বলছি, এবং ভেতরের অংশটাকে এখনও পর্যন্ত কিন্তু সেই তরল অবস্থায় থেকে গেছে। এটা গেল পৃথিবী সৃষ্টির ইতিহাস। কিন্তু আমি যে বিষয়টা বলতে চলেছি সেটা হচ্ছে প্যান্থালাসা এবং প্যানজিয়া কি। দেখো, সমগ্র পৃথিবীকে আমরা 5টি মহাসাগর এবং 7টি মহাদেশ এভাবে করে ভাগ করতে পারি বা ভাগ করেছি। সেখানে একটা সময় ছিল পুরো একটা স্থলবেষ্টিত অঞ্চল, যেটাকে আমরা বলছি প্যানজিয়াটাকে বলা হচ্ছে স্থলবেষ্টিত অঞ্চল। এটা 7টি ভাগে বিভক্ত হয়ে গেছে প্রাকৃতিক ঘটনা বা মহাসঞ্চরণ তত্ত্বে, যেখানে বোঝানো হচ্ছে মহাদেশগুলির সঞ্চলন ঘটেছে। সেই সঞ্চলনের ফলেই কিন্তু এখানে মূলত এই যে মহাসাগর অর্থাৎ 5টি মহাসাগর, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল আমরা জানি, এই 1 ভাগ ভেঙে ভেঙে টুকরো হয়ে গিয়ে 7টি দেশ আলাদা আলাদাভাবে অবস্থান করছে মহাদেশ, এবং মাঝখানে যে বৃহৎ অংশে এই সাগর বা প্যান্থালাসা যেটাকে আমরা বলছি, অর্থাৎ জলবেষ্টিত অঞ্চল, এটা হচ্ছে প্যান্থালাসা। এটা 5টা মহাসাগর অর্থাৎ প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সুমেরু এবং কুমেরু, এই করে মোট আমাদের 5টি মহাসাগর রয়েছে। এবং 7টি দেশের মধ্যে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, আন্টার্কটিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া। তো এই জায়গায় এখানে ওশিয়ানিয়া, এখানে এই 7টি মহাদেশ রয়েছে এবং 5টি মহাসাগর। মহাদেশীয় অঞ্চলটাকে বলা হচ্ছে, বা এই 7টি যে মহাদেশ রয়েছে এই অঞ্চলটাকে বলা হচ্ছে প্যানজিয়া, এবং জলবেষ্টিত অঞ্চল যেটা সেটাকে বলা হচ্ছে প্যান্থালাসা। এবার আসি, এখানে এই মহাদেশীয় ভূত্বক সেটা গঠিত হয়েছে শিয়াল অর্থাৎ SIAL, শিয়াল বা মহাদেশীয় ভূত্বক। এটা আমরা জানি সিলিকন এবং অ্যালুমিনিয়াম নিয়ে গঠিত মহাদেশীয় ভূত্বক। আর একটা হচ্ছে সীমাটা হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম, এই নিয়ে গঠিত হয়েছে সীমা অর্থাৎ মহাসাগরীয় ভূত্বক। সারা পৃথিবীতে যদি আমরা বলি যে 7টি বড় পাত, অর্থাৎ এই 7টি বড় পাত কী কী আছে, প্রথমত হচ্ছে উত্তর আমেরিকা পাত। উত্তর আমেরিকা পাতগুলো কী কী নাম তোমরা একটু জেনে নাও। উত্তর আমেরিকা পাত, আচ্ছা। এবার রয়েছে, এটা গেল 1। 2 নম্বর যে পাতটি রয়েছে সেটা হচ্ছে ইউরেশীয় পাত। উত্তর আমেরিকা পাত, 2 হচ্ছে ইউরেশীয় পাত, আচ্ছা। 3 হচ্ছে দক্ষিণ আমেরিকা পাত,
দক্ষিণ আমেরিকা পাত, 4 ইন্দো অস্ট্রেলীয় পাত, ইন্দো অস্ট্রেলীয়, 5 হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত, 6 আন্টার্কটিকা পাত, 7 নম্বর যে বড় পাতটি রয়েছে সেটা হচ্ছে আফ্রিকা পাত, আফ্রিকা পাত। এগুলো হচ্ছে বড় পাত, অর্থাৎ উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা, ইউরেশীয়, ইন্দো অস্ট্রেলীয়, প্রশান্ত মহাসাগরীয়, আন্টার্কটিকা পাত এবং আফ্রিকান পাত। এই 7টি হচ্ছে পৃথিবীতে বড় পাত। এবারে বুঝবো এই আসলে অ্যাকচুয়ালি পাতটা কি, পাতটা কি সেটা বুঝে নেব। পাত হচ্ছে কি, আমরা এই ভূপৃষ্ঠ বা ভূ অভ্যন্তর ভাগে আমরা যখন পড়ছিলাম সেখানে দেখছিলাম যে অ্যাস্তনোস্ফিয়ার একটি স্তর রয়েছে। এই অ্যাস্তনোস্ফিয়ার স্তরের ওপরে অবস্থান করছে পাতগুলি, ভাসমান অবস্থায় রয়েছে এবং এই পাতগুলি ভাসমান অবস্থায় আছে এবং তার উপরেই অবস্থান করে আছে আমাদের কঠিন ভূত্বক। এবার এই পাতের ওপরেই তাহলে অবস্থান করছে, অর্থাৎ যে বিস্তৃত অঞ্চল বা সীমানা শক্ত কঠিন আবরণ এর ওপরেই ভাসমান অবস্থায় রয়েছে, সেই অংশগুলোকে বলা হচ্ছে পাত বা প্লেট। এবার এই প্লেট বা পাত সারা পৃথিবীতে পরিসংখ্যান বললাম, মোট 35টি পাত, বড় ছোট মাঝারি মিলে এই 35টি পাত। এরপরে এখানে যেটা আমাদেরকে করতে হবে পাতের সঞ্চালন, অর্থাৎ পাতগুলি যে একে অন্যের থেকে দূরে সরে যায় কিংবা কাছে আসে কিংবা পাশাপাশি যায়, সেরূপ করে পাতের সঞ্চালন, অর্থাৎ পাত যে মুভমেন্ট করে, পাত সঞ্চালন ঘটে। এই সঞ্চালনটা কীভাবে ঘটে? 3টি ভাগে ঘটে। এক হচ্ছে প্রথমত যেটি হয় সেটি হচ্ছে এরম চিত্রটাকে একটু দেখে নাও ভালো করে, 2টি পাত পরস্পরমুখী হতে পারে। দ্বিতীয় যেটা হতে পারে সেটা হচ্ছে 2টি পাত বিপরীতমুখী হতে পারে, দুদিকে যেতে পারে। আর 3 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা, অর্থাৎ সেটা একই দিকে যখন পাশাপাশি 2টি পাত সঞ্চালিত হয় তখন তাকে বলা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা। এই হচ্ছে পাতের সীমানার অঞ্চল। এবারে আসছি, যখন 2টি পাত পরস্পরমুখী, যখন 2টি পাত পরস্পরমুখী এই পাত সীমানা, এটাকে বলা হচ্ছে অভিসারী পাত সীমানা। এটাকে বলা হয় অভিসারী পাত সীমানা বা বিনাশকারী পাত সীমানা। অর্থাৎ যখন এই ধরনের পরস্পরমুখী পাত সীমানাকে বলা হচ্ছে অভিসারী পাত। অর্থাৎ অভিসারী পাত সীমানা, এটাকে বিনাশকারী পাত সীমানা বলা হয়ে থাকে, কারণ যখন 2টি পাত পরস্পরমুখী হয়ে থাকে তখন এই মাঝের অঞ্চলে কি হয়, নতুন ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়ে থাকে বা পলি ভাঁজপ্রাপ্ত হয়ে পর্বতমালার সৃষ্টি করে, এটা হয়। দ্বিতীয়ত হচ্ছে গঠনকারী পাত সীমানা, এটাকে বলা হয় অপসারী পাত সীমানা। গঠনকারী পাত সীমানা বা অপসারী পাত সীমানা, যখন 2টি পাত পরস্পর বিপরীতে সঞ্চালিত হয়, অর্থাৎ দুদিকে চলে যায়, তখন কি হয়, তখন এই মাঝের অঞ্চলে ফাটলের সৃষ্টি করে এবং ফাটল সৃষ্টি হলে ভূ অভ্যন্তর থেকে অ্যাস্তনোস্ফিয়ার স্তর থেকে ম্যাগমা বাইরে বেরিয়ে আসে এবং এখানে তলদেশে, সমুদ্রের তলদেশে যদি ঘটে, এই জায়গায় লাভা বেরিয়ে এসে সঞ্চিত হয় এবং নতুন ভূত্বকের সৃষ্টি করে। এই ধরনের পাত সীমান্তবর্তী অঞ্চল বা পাত সীমানা অঞ্চলকে বলা হচ্ছে অপসারী পাত সীমানা। আর একটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা। এক্ষেত্রে 2টি পাত পরস্পর ঘর্ষণ করে বা পাশাপাশি অগ্রসর হয়, ফলে কী হয়, ভূমিকম্প, চ্যুতি প্রভৃতি ঘটনার সৃষ্টি হতে পারে। এই সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই ঘটে না, যে কারণে এটাকে বলা হয়ে থাকে 2টি পাত যখন পরস্পরমুখী কিংবা পাশাপাশি যাচ্ছে, সংঘর্ষে লিপ্ত হয় না, তখন এটাকে বলা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা। এই পাত সীমানা 3টে আমাদেরকে খুব ভালো করে করতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু প্রায়শই এসে থাকে। এবার উদাহরণ হিসেবে যদি বলে থাকি, এই সীমানা অর্থাৎ অভিসারী পাত সীমানায়, অর্থাৎ এখানে ইউরেশীয় এবং ভারতীয় 2টি পাতের মহাদেশীয় পাতের মাঝের টেথিস সাগরে, অর্থাৎ এখানে টেথিস মহীখাতে পলি সঞ্চয়ের ফলে এই পলিতে প্রবল চাপের সৃষ্টি হয় এবং আজকের যে আমরা হিমালয় পর্বত বলছি টেথিস মহীখাত, এই টেথিস মহীখাতে এখানে কিন্তু পলি সঞ্চিত হয়ে এই হিমালয়ের অর্থাৎ নবীন ভঙ্গিল পর্বতমালার সৃষ্টি করেছে বা হিমালয় পর্বতের সৃষ্টি করেছে। অভিসারী পাত সীমানা এই বিষয়টা আজকের পঠনে এই পর্যন্ত আমি আলোচনা করছি। আশা রাখছি পরবর্তী
এই অধ্যায় অর্থাৎ অস্থির পৃথিবীকে আরও 2টি ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। এর মধ্যে যদি কোনো ডাউট থেকে থাকে, প্রশ্ন থেকে থাকে, জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই করে কমেন্ট সেকশানে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।